প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। কম বেশি সারা দেশেই নির্বাচনের আগে ভোটের জরিপ হয়, বাংলাদেশেও পিছিয়ে নেই। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকটি সংগঠন ভোটের জরিপ করেছে। সময়ের সাথে সাথে সংগঠনগুলো জরিপও আসে ভিন্ন পরিসংখ্যান। অনেক সময় এসব জরিপের ফলাফলে বাস্তবের সঙ্গে মেলে, আবার অনেক সময় মেলে না। বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD সম্প্রতি একটি জরিপ চালায়। আজকে তাদের ফলাফল আমরা পত্রিকায় দেখলাম, প্রথম আলোতে। এতে উঠে আসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে যাচ্ছেন বলে এক জরিপের প্রতিবেদনে উঠে আসে। আর জামায়াত ইসলামীর পক্ষে এই জনমত 19%। আজ সোমবার বিকেলে রাজধানী ফার্মগেটে কেইবি মিলনায়তনে জরিপের ফলাফল তুলে ধরেন EASDর প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। তিনি জানান, সারা দেশের 300টি সংসদীয় আসন থেকে 20,495 জনের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের 20 ডিসেম্বর থেকে চলতি বছরের 1 জানুয়ারি পর্যন্ত জরিপটি করা হয়েছে। এই হলো তাদের বক্তব্য সংগঠনটির। আসলে জরিপের বাস্তবতা নিয়ে আমরা কথা বলবো আজকে, তাই আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি বিএনপির পক্ষে 70% মানুষ। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন মারদিয়া মমতাজ, শিক্ষক ও প্রকৌশলী। মারদিয়া মমতাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শরীফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবিদিন। বলছিলাম বিএনপির পক্ষে 70% মানুষ এইটি জরিপে উঠে এসেছে। আমি একটু শরীফুজ্জামান শরীফের কাছে একটু যেতে চাই। শরীফুজ্জামান শরীফ, ইতিমধ্যে 5 আগস্টের পরে, অভ্যুত্থানের পরে আমরা বেশ কয়েকটি জরিপ দেখেছি। সেই জরিপে দেখেছি এক এক সময় এক এক দলকে কেউ তোলা হচ্ছে, কেউ কম শতাংশ, কেউ 20%, বা বিএনপি জামাতের মধ্যে পার্থক্যটাও দেখেছি আমরা, খুব কম শতাংশ, কয়েকদিন অক্টোবরেও এসেছে এটা। আজকের যে জরিপ, EASDর জরিপ, 70% মানুষ বিএনপির পক্ষে। এবং এটা কি তারেক রহমান আসার পরেই কি আসলে এটা এই বিষয়টা বেড়ে গেল কিনা, মানে মানুষের বা ভোটের সংখ্যা বেড়ে গেল কিনা, নাকি আসলে এই বিএনপির এত শতাংশ ভোট মানুষ দিতে চায় বিএনপিকে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। আমাদের রাজনৈতিক, সামাজিক নানা ঘটনাকে উপলক্ষ করে তার আশপাশে অনেকগুলো ছোট ছোট ঘটনা ঘটে। ভোটকে কেন্দ্র করে সেই ধরনের জরিপগুলো আমার কাছে সেই ধরনের মনে হয়। আপনি গত 6 মাস 7 মাস ধরে দেখছেন, দুদিন পর পর বিভিন্ন সংগঠন সংস্থা তারা জরিপ উপস্থাপন করছে। আমি নিজেকে সচেতন নাগরিক মনে করি, কিন্তু আমার দুর্ভাগ্য কি জানেন, এই যারা জরিপ করেছে কারোর সঙ্গে আমার এখন পর্যন্ত কোনোদিন দেখা হলো হয়নি, মানে আপনাদের কোনোদিন মতামত নেওয়া হয় না। তো আমিও আমাদের একই, নিশ্চয়ই একমত হবেন, আমাদের এখানে যে আদমশুমারিগুলো হয়, জনগণনা, আর তাতেও আমি কখনো আমার কাছে কেউ এসে আমাকে গণেনি। তো আমি মাঝে মধ্যে ঠাট্টা করে বলতাম যে এর আগে যখন আদমশুমারির ফলাফল প্রকাশিত হয়েছে তখন আমি ঠাট্টা করে কয়েক জায়গায় বলেছিলাম যে সরকার আমাকে গোনাই ধরেনি। এই যে সংস্থাটির কথা বলছি, EASD, আমি এই প্রথম এই সংস্থাটির কথা, নামটি শুনছি। এর আগে কয়েক মাসখানেক আগে সরকারের প্রতি মানুষের সাপোর্ট কতটুকু আছে, আমেরিকা ভিত্তিক একটা সংস্থা তারা একটা জরিপের ফলাফল প্রকাশ করেছিল। এবং মজার ব্যাপার হচ্ছে, এই সংস্থাটি জুলাই অভ্যুত্থানের কয়েকদিন আগে প্রায় একই রকমের জরিপের ফলাফল প্রকাশ করেছিল, যে শেখ হাসিনার প্রতি প্রায় সমসংখ্যক মানুষের সমর্থন আছে। তো দেখা যাচ্ছে যে সম্ভবত কর্তার ইচ্ছায় এই ধরনের জরিপের ফলাফল প্রকাশ করা হয়, এবং এই ফলাফলগুলোর সঙ্গে প্র্যাকটিক্যালি মাঠের অবস্থার অনেকটা মিল পাওয়া যায় না। তবে আপনি ইন্ট্রোতে যেটা বলেছেন এবং পরে যেটা বললেন, সাম্প্রতিক সময়ে তারেক রহমানের দেশে আসার ভেতর থেকে সম্ভবত বিএনপিমুখী একটা স্রোত আমাদের এখানে তৈরি হয়েছে। আজকে দেখলাম সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা তাদের নানা রকমের ইস্যু নিয়ে আন্দোলন করছিলেন, শাহবাগে মার খেয়েছেন, তারাও তারেক রহমানের সাথে বৈঠক করবেন।
গতকালকে ব্যবসায়ীরা বৈঠক করেছেন, প্রেস ক্লাবের প্রতিনিধিরা বৈঠক করেছেন, এবং এই বৈঠকগুলোর ভেতর থেকে সম্ভবত বাম দলের হ্যাঁ নেতারা তারা বৈঠক করেছেন। গণসংহতি আন্দোলন বিশেষ করে এদের সঙ্গে যারা ছিলেন, গণতন্ত্র মঞ্চে যারা ছিলেন, তারা এমনকি বিএনপিকে আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করা সমমনা জোটের ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান রিসেন্ট তিনি জামাতের সঙ্গে যে জোটটি হয়েছে সেই জোটে অংশগ্রহণ করেছেন, এবং আমার যতটুকু জানি যে তাদেরকে মনে হয় 3টা সিটও দেওয়া হচ্ছে। তিনিও সম্ভবত দেখলাম যে তার দলের লোকজন নিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। এই বৈঠকগুলো হতে পারে আমাদের এখানে সৌজন্য সাক্ষাৎ হতে পারে, দীর্ঘদিন ধরে তিনি দেশে ছিলেন না, তার সাথে কুশল বিনিময় হতে পারে, কিন্তু আমি বেশিরভাগই বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী শোক সমবেদনা এটি জানানোর জন্য যাচ্ছে। আবার এর ভেতর থেকে একটা রাজনৈতিক সমীকরণের ফলাফল আপনি মেলাতে পারবেন। যারা যাচ্ছেন, যারা কথা বলছেন, কেবলই মাত্র শোক প্রকাশ করার জন্য না। আমার যেটা ধারণা, রাজনীতিতে নানা ওয়েতে আপনি একটা উইন্ডো ওপেন করা হয়, আপনি খেয়াল করে দেখবেন বিভিন্ন ঘটনাকে উপলক্ষ করে উইন্ডো ওপেন করা হয়, এবং সেই উইন্ডো থেকে আলোচনাগুলো আস্তে আস্তে বিস্তৃত হয়। সম্ভবত ব্যবসায়ীরা যে যাচ্ছেন তারা একটা বার্তাও যেমনি দিচ্ছেন, সমবেদনাও যেমন জানাচ্ছেন, আবার একটা বার্তাও নিয়ে আসছেন। তারেক রহমান কিন্তু তাদেরকে বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের এবং ব্যবসা বান্ধব কতগুলো পরিবেশ তৈরি করবে। তো নিশ্চয়ই তারা গিয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে সহানুভূতি জানানোর জন্য সেই কথাগুলো বলেছেন, কিন্তু একই সাথে একটা পলিটিক্যাল মেসেজ কিন্তু তিনি নিয়ে আসছেন বা ব্যবসায়ীরা নিয়ে আসছেন। আমি একটা প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে জরিপগুলোর পেছনে কোনো রাজনৈতিক দলের কোনো আছে কিনা, পৃষ্ঠপোষকতা আছে কিনা? কারণ আমরা দেখেছি এর আগে বিএনপি 20%, জামায়াত 17%, একটা BYLC এর একটা রিপোর্ট আছে অক্টোবরের দিকেই। এই জায়গাগুলোতে আমি ওই যেটি বললাম যে কারা আসলে জরিপগুলো করছে, আমরা অনেকেই স্টেক হোল্ডার যারা, আমিও তো একজন ভোটার, আপাও একজন ভোটার, আপনিও একজন ভোটার, তো আমাদের সাথে কখনো দেখা হয় না, পথে ঘাটে আমরা তো ঘুরেও বেড়াই আর কি, আমাদের সঙ্গে কখনো দেখা হয় না কখনো। তার অর্থ হচ্ছে যে আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি যে আপনি কি কোনো জরিপ, কোনো টিম কি আপনার কাছে, না আমাদের কাছে আসেনি। তো তারা নিশ্চয়ই হয়তো একেবারে গ্রাসরুটে যান, কিন্তু এই যে পার্থক্যগুলো বলা হয় তার পেছনে হ্যাঁ পলিটিক্যাল অনেক ধরনের কারণ থাকতে পারে। ওই যে আমেরিকার যে জরিপটার কথা বললাম, যে তারা যে তথ্যটি নিয়ে এসেছিল এবং সেই জরিপের ভেতর থেকে হয়তো শেখ হাসিনার আত্মবিশ্বাসটা বেড়ে গিয়েছিল বলেই হেলিকপ্টারকে নামিয়ে দিয়েছে, যে যেহেতু আমার পক্ষে 77-78% মানুষ আমাকে সাপোর্ট করে, সুতরাং তুমি হেলিকপ্টার থেকে। নির্বাচনের ভোটের পরে কি তার আশা সেই বিশ্বাসটা কমে যায়নি? 5% যাওয়ার কথা, অংশগ্রহণ যাওয়ার কথা, কিন্তু এই যে অর্গানাইজেশনগুলো, এই অর্গানাইজেশনগুলো আমি একটা শব্দ আপনাকে বলেছি যে অনেক সময় তারা কর্তার ইচ্ছায় অনেকগুলো কর্ম করে থাকেন, এবং এই কর্মগুলো করার কারণে একদিকে তার আত্মবিশ্বাসটা বেড়ে যায়, এবং এটিকে ব্যবহার করে তিনি কখনো কখনো বেপরোয়া হয়ে ওঠেন। আমি একটু আসবো আপনার কাছে, আমি একটু মার্দিয়া মমতাজের কাছে একটু মতামত নিয়ে আসি। মার্দিয়া মমতাজ, এই সে জরিপ, এই জরিপগুলোকে আপনি কিভাবে দেখেন প্রথমত? দ্বিতীয় কথা হলো, আসলে তো ভোটের মাঠে, ওটা রাজনীতির মাঠে তারেক রহমান বাংলাদেশে আসার পর কিছুটা তো পরিবর্তন হয়েছে, মানুষ দেখছে, মানুষ বুঝছে, বিএনপি মুখী, ভাই বলছেন বিএনপি মুখী কিছুটা স্রোত বেড়েছে। আপনিও কি তাই মনে করেন? যেহেতু আমি যদি BYLC এর রিপোর্টে আমরা অক্টোবর একটা রিপোর্ট 10 থেকে 25 অক্টোবরের মধ্যে চালানো জরুরি, তারা বলেছিল বিএনপি 20%, জামায়াত 17% ভোট পাবে, কিন্তু আজকের যে রিপোর্ট সেখানে 70% আর 19% একটা বিষয় আসছে। জামাত পাবে 19% ভোট, আর 19% মানুষ বিএনপি জামাতকে চাই, 70% মানুষ বিএনপিকে চাই। এই জরিপটাকে আপনি কি মনে করেন? যা তারেক রহমান আসার পরে কি জামাত একটু পিছিয়ে পড়লো কিনা? জি, আপনাকে ধন্যবাদ। এখানে আসলে শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে জরিপ কি জনমতকে প্রভাবিত করে, নাকি জনমত জরিপকে প্রভাবিত করে, বা জনমত জরিপে রিফ্লেক্টেড হয়? এটার অনেকগুলো প্যারামিটার আছে। জনমতকে প্রভাবিত করার কথা নাকি? এখন মানুষ আরেকজনের মতামত শুনে তার মতামত সেদিকে হেলে যায় কিনা, এটাও দেখার বিষয় আছে। এটা সবসময় হয় না। আমরা ডাকসু নির্বাচনে এরকম অনেক জরিপ দেখেছি, এবং সেগুলো ওভারনাইট চেঞ্জও হতে দেখেছি। এবং এমন একটা খুব অখ্যাত একটা স্টুডেন্ট অর্গানাইজেশন, যারা শুধুমাত্র ক্যাম্পাসে ছাত্রদেরকে নির্যাতন এটা নিয়ে কাজ করে, সোচ্চার নামে একটা অর্গানাইজেশন, তাদের জরিপটা খুব কাছাকাছি ছিল। এটা ছাড়া কারো কারো জরিপ কাছাকাছি আসেনি। তাহলে এটা একটা প্যারামিটার।
আর এখানে আমি আরেকটা কথা বলতে চাই, বিশেষ করে ইএসডি জরিপের ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে। আমার মনে হয় প্রথম আলোর হেডিংটা একটু মিসলিডিং, কারণ ইএসডি বলছে ৭৪% মানুষ মনে করে বিএনপি সরকার গঠন করবে। ৭৭%। ৭৭%। জি। তার মানে কি এটা যে ৭৭% মানুষ বিএনপিকে ভোট দিবে? দুইটা তো কথাটা আলাদা। কিন্তু প্রথম আলো এই ডাটা থেকে ওই রকম একটা হেডিং কিভাবে করে? এটা আমার কাছে খুব মিসলিডিং লেগেছে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা জরিপে আমরা জানি, যদিও ২০,০০০ সংখ্যাটা খুবই ইনসিগনিফিকেন্ট রিলেটেড টু দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স ইন বাংলাদেশ, সেখানে তাদেরকে কিভাবে বাছাই করা হয়েছে? এটাকে বলে যে কোনো স্ট্যাটিস্টিক্সে আমরা দেখি যে খানা কিভাবে সিলেক্ট করা হয়, যে মানুষগুলোকে কোথা থেকে সিলেক্ট করা হয়, আবার স্যাম্পলিং কিভাবে করা হয়, এখানে নারী কতজন, পুরুষ কতজন, কিংবা বয়সের একটা স্যাম্পলিং আছে, সেটা আরও প্রকাশ করেছে কিনা এটা প্রথম আলোতে আসে নাই, আমি দেখি নাই। তো আমার মনে হয় সেগুলা হলেও আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো। আর বেস লাইন হচ্ছে যে কোনো জরিপকে আমরা স্বাগত জানাই। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের, প্রশাসনের এখান থেকে টেক আছে, ঠিক আছে। এখন এখানে একটা ঘটনা দেখেন, এটার উপর ভিত্তি করে যদি একজন রিটার্নিং অফিসার উপস্থিত থাকা অবস্থায় একটি খুব জরিপে খুব হাই পেয়েছেন এরকম একটা দলের একজন প্রার্থীর পিএস আরেক দলের প্রার্থীকে, দলের না উনি স্বতন্ত্র প্রার্থী, তাকে ঘাড় ধাক্কা দিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের করে দিচ্ছেন, জরিপের ফল যদি ওখানে যায় এবং আমাদের প্রশাসন প্রভাবিত হয় তাহলে এখানে টেনশন আছে, ঠিক আছে। তাহলে মানুষের সাইকোলজিকে প্রভাবিত করুক সেটা আরেকটা জিনিস, কিন্তু প্রশাসনকে তো নিউট্রাল থাকতে হয়, তাই না? তাহলে প্রশাসন যেন নিউট্রাল থাকে, জরিপ হতেই পারে, কিন্তু প্রশাসন যেন নিউট্রাল থাকে এবং প্রশাসন শেষ দিন পর্যন্ত নিউট্রাল থাকে, সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু আজকে প্রধান নির্বাচন কমিশনার নিশ্চয়ই কি বলেছেন আপনি নিশ্চয়ই জেনেছেন, তিনি বলেছেন নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক। এটা উনি যে এখন হাদির হত্যার কাহিনী নিয়ে উনি বলেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা, তাই না? তো এখানে একটা চরম দায়িত্ব জ্ঞানহীনতার একটা আভাস আমরা দেখতে পাই, এবং আমরা আসলে শঙ্কিত যে তার হাতে যে বা তাদের হাতে যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা কতখানি নিরাপদ হবে। ইভেন আমরা যদি লেভেল প্লেইং ফিল্ডের কথা চিন্তাও না করি, যে নিরাপদ হবে কিনা এটা নিয়েও আমি সন্দেহান। সন্দেহ। ধন্যবাদ। আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসবো আমি একটু শরীফ ভাইয়ের কাছে। শরীফ ভাই, নির্বাচনী পরিবেশ নিয়ে মাহদি মুমতাজ বলছিলেন যে একজন রিটার্নিং কর্মকর্তার সামনে একজনকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া, আবার আরেকজন জামাতের পক্ষ থেকে একজন অভিযোগ করেছিলেন যে বাতিল হওয়ার মনোনয়ন বাতিল হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে কেউ তালে দিয়েছেন, এরকম বিষয় আমরা দেখেছি। কিন্তু আজকে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার যেভাবে বলছেন, তিনি বলছেন যে নির্বাচনী পরিবেশ আজকে পর্যন্ত সন্তোষজনক, আগামীকাল কি হবে হয়তো তিনি সেটা বলেননি। তিনি বলছেন নির্বাচন যতক্ষণই আসবে পরিবেশ হয়তো আরো সন্তোষজনক হবে। আপনি কি মনে করেন? ধন্যবাদ। জরিপের জায়গাটা আরেকটু বলি যে তারা কোন মেথডোলজি ইউজ করেছে সেই বিষয়গুলো যদি পরিষ্কার করা হয়, আমাদেরকে খেয়াল রাখা দরকার যে এই জরিপগুলো আপনি যেটা বললেন যে ভোটের ফলাফলকে অথবা মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে যেহেতু প্রভাব বিস্তার করে, সুতরাং এই জায়গাগুলোতে আমার মনে হয় যে ইলেকশন কমিশনকেও খেয়াল রাখা দরকার যে এই জরিপের যে ফলাফলগুলো আসছে, যে ফাইন্ডিংসগুলো আসছে, কি উদ্দেশ্যে আসছে সেটাকেও তারা ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা এটি খেয়াল রাখা দরকার। আজকের আমি একটা কথা বলি, একটা তথ্য দিই, সেটা হচ্ছে ইএসডি রিপোর্ট না, প্রথম আলো রিপোর্ট করেছেন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানও বলেছেন তাদের জরিপে বিএনপি অনেক দূরে গিয়ে আছে। হ্যাঁ, এই জায়গাগুলো তো আমরা এর আগেও দেখেছি। তবে দুঃখজনক হলো যে এনসিপি যেখানে ছিল সেখান থেকে উঠতে পারছে না। নতুন রাজনৈতিক দল, নতুন বন্দোবস্তর কথা বলে যে মানুষের ঢল নেমেছিল তাদের পেছনে, তাদের যতগুলো জরিপে এখন পর্যন্ত দেখলাম, দেখা যাচ্ছে যে তাদের অবস্থানটা খুবই নগণ্য। হ্যাঁ, খুবই নগণ্য। আজকেও 2.6% এই জায়গা থেকে তারা উঠতে পারছে না। মানুষ ভোট দিতে চায়। আর আপনি ইলেকশন কমিশনের কথা বলেছেন, গোয়ালা কখনো বলে না যে তার দুধ খারাপ, সে যে দুধটা বিক্রি করতে আসে সেটা কখনো খারাপ এটি বলে না। তো যাই হোক, এই জায়গাতে তাহলে তো আমি গলা যদি বলে যে দুধ ভালো খারাপ হলেও, তাহলে কি এখানে তো বাটপাড়ির বিষয়টা আসে। একটা জিনিস হচ্ছে যে আমার মনে হয় যে ইলেকশন কমিশনের অতি কথন একটা প্রবণতা দেখা যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে প্রথম দিক থেকেই তারা কতগুলো বিতর্ক তৈরি করেছে, বিশেষ করে এনসিপির প্রতীক বরাদ্দ নিয়ে, যেটা কাঙ্ক্ষিত ছিল না।
এবং দীর্ঘদিন সেটি নিয়ে নানা ধরনের এক ধরনের মল্লযুদ্ধের পর প্রায় এনসিপির যে ডিমান্ডটা ছিল তার কাছাকাছি এসেছে, তো দীর্ঘ সময় এর পেছনে ব্যয় করেছে। গত কয়েকদিন ধরে দেখছি যে বিপুল সংখ্যক প্রার্থীর নমিনেশন ফর্ম সেগুলোকে বাতিল করে দিয়েছে। আমি যতটুকু জানি সিপিবির প্রেসিডেন্ট, সেক্রেটারি থেকে শুরু করে সবার নমিনেশন ফর্ম বাতিল করে দিয়েছে। কেন? কারণটা হচ্ছে মাস চারেক আগে তাদের কমিটি বদল হয়েছে এবং এই কমিটি বদলের প্রতীক যেহেতু বরাদ্দ হয় দলের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠির ভিত্তিতে, তারা তাদের সমস্ত প্রসিডিউরগুলো মেনটেন করে কাগজপত্রগুলো ইলেকশন কমিশনে জমা দিয়েছে, কিন্তু ইলেকশন কমিশন ভুলক্রমে তাদের ওয়েবসাইটে এটা আপলোড করেনি। অথচ ওই পুরনো ওয়েবসাইট অনুযায়ী যে আগের সাধারণ সম্পাদক সেটি পরিবর্তন হয়েছে, সেই ফর্ম রিটার্নিং অফিসারদের কাছে গেছে, তারা হিসাব মিলিয়ে দেখেছে যে সাধারণ সম্পাদকের নামের ক্ষেত্রে পার্থক্য আছে এবং সবার ফর্ম বাতিল করে দিয়েছে। তো এটি ওই পার্টির প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে ম্যানেজমেন্টের। এই ম্যানেজমেন্টের ত্রুটিগুলো তারা করছে। দ্বিতীয়ত হচ্ছে যে না, তারা যে এখন পর্যন্ত খুব ফেয়ারলি আগাচ্ছে আমার কাছে সেটি মনে হয় না। তবে এই কথাটা এখানে প্রার্থীদেরও কি আপনি দোষণীয় দেখেন না? প্রার্থীদের কতগুলো জায়গা আছে, যেমন মনে করেন অনেকের বাতিল হয়েছে, তার মামলা গোপন করেছেন। অনেকে আছেন যিনি তার স্বাক্ষর দেওয়ার কথা 1% ভোটার, সেখানে অন্য এলাকায় আসনের ভোটারদের স্বাক্ষর নিয়ে জমা দিয়েছেন। দায়িত্ব প্রার্থীদেরও আছে, উভয় পক্ষেরই আছে। তবে আমরা অনেকগুলো প্রবলেম যখন আমাদের কাঁধের উপরে আসে তখন আমরা বুঝতে পারি যে এটি সমস্যা। আমি 18 সালের নির্বাচনে আমি নিজে প্রার্থী হয়েছিলাম। আমার একটা এক্সপেরিয়েন্স বলি, যত সংখ্যক কাগজপত্র এখানে জমা দিতে হয়, আমার মনে হয় যে অপ্রয়োজনীয় প্রচুর কাগজপত্র এখানে দিতে হয় এবং সেখানে একেবারে যেভাবে সংশোধন করা, বিশুদ্ধ করার জন্য যে প্যারামিটারগুলো, অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোকে আসলে ত্রুটিপূর্ণ। সুতরাং একজন প্রার্থী, আপনি এই যে একটা পার্সেন্টেজ যোগ করে দিয়ে এত সংখ্যক ভোটার, এটা তো আমি মনে করি যে নির্বাচনের মৌলিক যে বৈশিষ্ট্য তার পরিপন্থী। একজন মানুষ ভোটের আগেই জানিয়ে দিচ্ছে যে আমি আপনাকে সাপোর্ট করছি, তার মানে হচ্ছে আমি আপনাকে ভোট দিচ্ছি, কিন্তু ভোট তো আসলে গোপনের কথা। আমি 500 মানুষের কাগজপত্র নিয়ে একজনের সাথে জমা দেওয়া মানেই হচ্ছে আমি ধরে নিচ্ছি যে ওই মানুষটা এইগুলো আমার। আমি আসছি আপনার কাছে। মার্জিয়া মমতাজ, আপনি জানেন নিশ্চয়ই হলফনামা প্রার্থীরা জমা দিয়েছেন। সেখানে হলফনামায় একটা, আমি যদি একটু তথ্য দিই, জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের আয় বছরে 3,60,000 টাকা, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আয় 4 লাখ টাকা, তারেক রহমানের বার্ষিক আয় 6,76,000 টাকা, জাতীয় পার্টির মহাসচিব স্বামী আহমেদ পাটোয়ারির বছরে 33 লাখ টাকা, নাহিদ ইসলামের বার্ষিক আয় 16 লাখ টাকা, মির্জা ফখরুলের সম্পদ আছে 4,06,54,000 টাকা, বার্ষিক আয় 11,83,000 টাকা, ইসলামী আন্দোলন নায়েবে আমির ফয়জুল করিমের বার্ষিক আয় 14 লাখ, 2008 সালে নগদ ছিল 20,000 টাকা, বর্তমানে বেড়ে হয়েছে 31,12,000 টাকা। আমার প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে এই যে নেতাদের এই বার্ষিক আয়ের হলফনামাটা কতটুকু বিশ্বাসযোগ্য? জি, খুব ভালো প্রশ্ন। এটা আসলে যাচাই না করে তো নির্বাচন কমিশন কি এটা যাচাই করেছে? যাচাই করতে হবে। আপনি যদি একটা তথ্য চান যেটা আপনার প্রার্থিতাকে ভ্যালিড করার জন্য জরুরি, তাহলে তাদের একটা মেকানিজম থাকতে হবে যেটা দিয়ে তারা যাচাই করতে পারে। তাহলে নির্বাচন কমিশনই আমাদেরকে জানাক, যাচাই করে যে এটা কতটুকু সত্য বা মিথ্যা, আমরাও জানতে চাই। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনে এখানে একটা ব্যাপার আছে। দেখেন, আপনি একটু আগে বলছিলেন যে নতুন বন্দোবস্তের কথা বলেও এনসিপির জনসমর্থন বাড়ছে না। এটাকে যদি আমি একটু অন্যভাবে বলি, যে নতুন বন্দোবস্তের দায় কি শুধু এনসিপির? আমরা সবাই কি সেখানে প্রতিজ্ঞাবদ্ধ নই? সেই প্রতিজ্ঞার মধ্যে কি ইসি নাই? দেখেন, ইসির আমি কয়েকটা কেস একটু বলি। কক্সবাজার 2 আসনে জামাতের প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল হলো কেন? কারণ হাসিনার সময়ের একটা ক্যাঙ্গারু কোর্টের রায় ছিল। একই রায় সিরাজগঞ্জ 4 আসনের জামাতের প্রার্থীর ব্যাপারেও, কিন্তু তারটা আবার বাতিল হয় নাই। আবার দেখেন, ওখানে রিটার্নিং কর্মকর্তা খুব সচেতন হয়তো, অথবা উনি মনোবল সমন্বয় থাকতে হবে। তো সারা দেশে আপনি যদি ইউনিফর্ম না থাকতে পারেন তাহলে তো আপনি প্রশ্নবিদ্ধ হবেন। হ্যাঁ, আমি ওই জায়গায় আমি প্রার্থীর দায় দেখেন কিনা, প্রার্থীর তো জানা দরকার যে তিনি রাজনীতি যখন করেছেন তার বিরুদ্ধে কয়টা মামলা আছে, এইসব বিষয়গুলো তো তারও না। তিনি লুকান নাই, কিন্তু থাকার কারণে তাকে বাতিল করা হলো। তাহলে এটা তো ইউনিফর্ম হবে, সবার ক্ষেত্রে হবে। আবার দেখেন, দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে কেউ কেউ অ্যাপ্লাই করেছেন,
এখনো কাগজপত্র এসে পৌঁছায়নি, সেজন্য বাতিল করা হয়েছে। অথচ আপনি তারেক রহমানের অ্যাপ্লিকেশনে দেখেন, সেখানে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে ইনফরমেশন নাই, ইনফরমেশন বক্স ইজ ব্ল্যাঙ্ক। সেটার ব্যাপারে কি কেউ প্রশ্ন করবে আপনার মনে হয়? তাহলে নির্বাচনের বা একটা নির্বাচন বৈশিষ্ট্য কমিশন প্রশ্ন করে নাই করে নাই, করে নাই। নির্বাচনের ফেয়ার নির্বাচনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা অনিশ্চয়তা কতক্ষণ পর্যন্ত থাকবে, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত থাকতে হবে। এটাই হচ্ছে ফেয়ার ইলেকশন। ভাই যেটা আপনি বলছিলেন কি যে মনে করেন কি স্বতন্ত্র, বিএনপি পক্ষে প্রশাসন এরকম মনে করেন কিনা আপনি? আমি মনে করি না, এটা প্রমাণিত, দেখা যাচ্ছে। প্রমাণিত। হ্যাঁ, হলফনামার যে বিষয়টা, জামায়াত আমিরের বছরে 3,60,000 টাকা, তার মান্থলি ইনকাম পড়ে 30,000 টাকা। রাজধানীর মতো জায়গায় 30,000 টাকা দিয়ে জীবনযাপন করা কতটা সম্ভব? আপনি সাধারণ জ্ঞানে যদি বলেন, সাধারণ মানুষ হিসেবে। জি। এখন এইটা ব্যাখ্যা করার দায়িত্ব তার। অসম্ভব এটা আমি বলবো না। আবার জামাতের অনেক প্রার্থীরই এরকম দেখবেন, তার চাইতে স্ত্রীর আয় বেশি। ফ্যাক্ট। এটা মাওলানা মতিউর রহমান নিজামীরও ছিল, কারণ তিনি ফুল টাইমার ছিলেন সংগঠনে এবং তার স্ত্রী একটা স্কুলের প্রিন্সিপাল ছিলেন। আর শফিকুর রহমান সাহেবের ক্ষেত্রে কি, এটা আমরা জানতে চাই, আমরা জানতে চাইবো, কিন্তু এটা অসম্ভব কিছু না। তার মানে উনি তো এটা বলেননি যে উনি ওনার পরিবারের একমাত্র ইনকাম সোর্স, এটা বলেননি। তার ছেলেমেয়েরা কর্মক্ষম, তাহলে সেক্ষেত্রে তার এই ইনকাম চলে আসতেই পারে, তাই না? আমরা শুনছি তার নাম, তিনি ক্লিনিকের মালিকও। জি। তাহলে সেখানকার ইনকামের কোনো আচ্ছা, ক্লিনিকের মালিকের ক্ষেত্রে এখানে একটা ব্যাপার আছে। হাসিনা সরকারের শেষ সময়টাতে এই ক্লিনিকটা বেদখল হয়ে যায়, আর সব জামাতের আর সব প্রতিষ্ঠানের মতো। 5 আগস্টের পরে, এটা আমি বিশ্বস্ত সূত্রে শুনেছি, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো না বা কোনো মিডিয়ার কোনো রেফারেন্স দিতে পারবো না। তো তারা সবাই বলে যে ঠিক আছে আপনি এখন আবার আসেন। উনি বলেছেন যে এটা একটা ট্রাস্টের মতন চলবে, আমি আর এখানে যাব না। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা বেশি মানে যৌক্তিক। ইনকামটা সেজন্য দেখার নাই, বিষয়টা এরকম। বা ইনকাম আসে না, এটাকে ট্রাস্ট হিসেবে চালানো হয়। জি, ধন্যবাদ। আমি একটু যেতে চাই শরীফ ভাই, আমি যে হলফনামার কথা বলছিলাম, নেতাদের যে হলফনামায় বার্ষিক আয়ের কথা বলা হচ্ছে, এই বার্ষিক আয়টাকে আপনি কতটা বিশ্বাসযোগ্য মনে করেন? বা যদি আজকে দুদকের একটি বক্তব্য আছে, সেখানে দুদক বলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা অসঙ্গতিপূর্ণ সম্পদ বিবরণী তথ্য পেলে তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। ইতিপূর্বে এরকম কোনো তদন্ত করে ব্যবস্থা নিয়েছে কিনা হলফনামার বিরুদ্ধে? এক, দ্বিতীয়ত হচ্ছে এই হলফনামা কতটা বিশ্বাসযোগ্য? প্রথমত দুদক এই কাজটি করবে না, কারণ দুদক তার যে মৌলিক কাজ সেখান থেকে বেরিয়ে এসে দুদক এখন পরিচালিত হচ্ছে রাজনৈতিক পারপাস সার্ভ করানোর জন্য। দ্বিতীয়ত হলো, আমাদের নেতারা রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন আসেনি। জুলাই এসেছে, অসংখ্য মানুষের মৃত্যু এসেছে। আজকেও আপনি যদি দেখেন, আমি দেখলাম যে জুলাইয়ের অনেকগুলো মৃতদেহ কবর থেকে তোলা হয়েছে, স্বজন চিৎকার 114 করছে, জন। কান্নাকাটি করছে, কিন্তু আমাদের পলিটিশিয়ানদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। আপা একটা ব্যাখ্যা দিলেন, সিলেটে প্রায় একটা ডুপ্লেক্স বাড়ি নিশ্চয়ই 24 লাখ টাকার দাম হয় না, জামাতের আমিরের যে হিসাবটা দেখেছি। আবার আপনি নেতাদের স্ত্রী, তারা কোনো কাজ করেন না, কোনো পেশার সাথে নেই, তাদের শত শত ভরি সোনার গহনা আছে। তো আমি অবাক হয়ে যাই যে গ্রামে একজন কৃষক এসে যদি দেখেন যে তার স্ত্রীর একটা কানের দুল পরে আছে এবং উনি জিজ্ঞেস করেন যে তুমি এটা কোথায় পেয়েছো, সদুত্তর দিতে না পারলে সংসারে অশান্তি লেগে যায়। আর আমাদের এই নেতাদের স্ত্রীদের কোনো বৈধ আয় নেই, কিন্তু এক একজনের শত শত ভরি স্বর্ণালঙ্কার আছে। তো আমাদের নেতারা জিজ্ঞেস করে না যে তোমাদেরকে এটা কে দিল, ভালোবেসে দিল নাকি কিভাবে সংগ্রহ করলা? তো এই যে হারমোনিটা দেখে আমি খুব অবাক হই যে আমরা আমাদের উদারতা, এই দেখার জন্য যে প্রশাসন, সেই প্রশাসনের ভূমিকাটা প্রশাসন যথার্থ ভূমিকা পালন করছে না। এবং শুধুমাত্র এইটা দিয়েই আপনি দেখেন যে আজ থেকে 1 বছর আগে যে ছাত্র নেতাটি মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসে বললেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 10,000 টাকা আছে, নাহিদ ইসলামের কথা আমি বলছি, 1 বছরের মাথায় 18 লক্ষ টাকা না 20 লক্ষ টাকা, বলছে যে আমি কনসালটেন্সি করেছি, আমি টিউশনি করেছি। ঢাকা শহরে যারা টিউশনি করে কতটা কষ্ট করে তাদেরকে চলতে হয় আমরা এটা জানি। এখানে টিউশনি করে যদি মাসুদের মতো আপনি 1 কোটি টাকার মালিক হয়ে যান, তাহলে সবারই তো টিউশনি করারই কথা। এগুলো যে এক ধরনের পাবলিককে বোঝানো এবং এক ধরনের ধাপ্পাবাজি, এটা পরিষ্কার। এবং এর ভেতর থেকে পরিষ্কার হওয়া যায় যে আমাদের সংস্কৃতির পরিবর্তন হয়নি। আপা যেটি বললেন যে বিভিন্ন জায়গায় প্রার্থীদের জোর করে
মনোনয়ন বাতিল করে দেওয়া হচ্ছে। যখন এই কাজটি হবে, এটি প্রতিকারের জন্য আপনি আইনগত পদ্ধতিতে যাবেন, নাকি কুড়িগ্রামের মাহবুব সালেহির যে মনোনয়ন বাতিল করার পর যেভাবে আপনি তেড়ে গিয়েছেন ডিসির কাছে যে তুমি ইসকনের সদস্য, তুমি ফ্যাসিস্ট, তুমি অমুক তমুক। তো আপনি যখন মেজর আখতারুজ্জামান 24-এর ইলেকশনে শেখ হাসিনার আমিডামির নির্বাচনে ওই ইলেকশনে অংশগ্রহণ করে জুলাইয়ের অভ্যুত্থানের সময় প্রকাশ্যে টেলিভিশনে বক্তৃতা করে বলেছে যে যারা আন্দোলন করছে এরা সবাই রাজাকার, এই ব্যক্তি গত 1 বছর অনবরত বলেছে হাসিনাকে আটকে রাখতে পারবেন না, তিনি এসে লিডারশিপ গ্রহণ করবে। সে যখন ফিরে আসছে, তাকে আপনি দলে গ্রহণ করছেন, তখন সে আর ফ্যাসিস্ট থাকছে না। কিন্তু কুড়িগ্রামের ডিসি ফ্যাসিস্টের সহযোগী হয়ে যাচ্ছে, ইসকনের সদস্য হয়ে যাচ্ছে। আপনি যদি অনবরত প্রশাসনের উপরে এইভাবে মব ক্রিয়েট করে প্রেশার ক্রিয়েট করেন, তাহলে সেই প্রশাসন নির্দলীয়ভাবে দায়িত্ব যেমন পালন করতে পারবে না, স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না। সুতরাং প্রশাসনকে আপনি যদি কোথাও অন্যায় আচরণের শিকার হন প্রশাসনের মাধ্যমে, তার জবাব দেওয়ার নিয়মতান্ত্রিক একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটা যদি প্রশাসনের স্বাভাবিক গতিকে, কাজকে বিঘ্নিত করে বা ব্যাহত করে, সেই কাজটা করা কোনোভাবে উচিত হবে না। ধন্যবাদ মারদিয়া মমতাজ। মেজর আখতারুজ্জামানের বিষয়টা এসছে, যে মেজর আখতারুজ্জামান বীর মুক্তিযুদ্ধ, অবশ্যই তাকে সম্মানের সাথে শ্রদ্ধা করি। কারণ এই আখতারুজ্জামান জামায়াতের সাথে যুক্ত, যিনি এভাবে বলছেন যে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছিলেন, এমন একজন ব্যক্তি জামায়াতে অংশগ্রহণ ঢুকলো, জামায়াতও তাদেরকে গ্রহণ করে নিল। জামায়াত কি এই কারণে গ্রহণ করেছে যে তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠন বলা হয়? এখন মুক্তিযোদ্ধারা সেখানে জুটলে একসময় তারাও বলতে পারে আমরা মুক্তিযোদ্ধার পক্ষের মানুষ, মুক্তিযোদ্ধার দল দাবি করতে পারে, সেই কারণে কি আখতারুজ্জামানকে না? না, কারণ এরকম সুযোগ আরও ছিল, জামাতে আরও অনেক মুক্তিযোদ্ধা আছেন, তাদেরকে নিয়ে তো কখনো এই ব্র্যাগিংটা জামাত করে নাই। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কোনো নমিনেশন বাণিজ্য নাই। মেজর আখতারুজ্জামানকে কিন্তু কোনো নমিনেশন দেয়া হয় নাই। তিনি যেভাবে জামাতে রিক্রুটেড হতে হয় সেই পথ অনুসরণ করে মাত্র ঢুকেছেন। তিনি টিকে থাকেন কিনা সেটা সময়ে বলে দিবে, এবং এখানে টিকে থাকাটা বেশ কষ্টকর। তাকে বিভিন্ন রকম স্কিল অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, সেই পথটা তার জন্য খোলা। এটা যে কারোর জন্য খোলা। হ্যাঁ, এখন তার ব্যাপারে কি কোনো ফৌজদারি মামলা আছে কিনা, সেটার ব্যাপারে কোনো দল কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, সেটা অন্য বিষয়। কিন্তু একজন মানুষ তিনি যদি বলেন যে আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাকে জামাত সুযোগ দিয়েছে, কিন্তু তাকে তো জামাতকে রিপ্রেজেন্ট করার দায়িত্ব এখনই দিয়ে দেওয়া হচ্ছে না। এখানে কোনো নমিনেশন বাণিজ্য নাই, এখানে কোনো টাকা পয়সার লেনদেন নাই, তাই না? তো এখানে আমার মনে হয় এইটা নিয়ে অনেক কথা বলা হচ্ছে, অনেক বেশি হাইলাইট করা হচ্ছে, কিন্তু অন্যান্য জোটগুলোতেও কিন্তু এই কাহিনীগুলো হচ্ছে, তাই না? বিএনপিতেও দলবদ্ধ হয়ে এসে আওয়ামী লীগ থেকে জয়েন করছেন, এক একজন স্লোগান দিতে গিয়ে ভুল করছেন, তাই না, মিডিয়ার সামনে। তো এইগুলো আসলে একটা বিপ্লব পরবর্তী সময়ে এগুলো কিছু আমরা দেখছি, কিন্তু একটা দলকে বারবার প্রশ্ন করা হচ্ছে তাদেরকে বিতর্কিত করার জন্য। আমার মনে হয় এই ব্যাপারটা উদ্দেশ্যমূলক। কিন্তু আখতারুজ্জামান আসলেন, আখতারুজ্জামানকে নিলেন, কিন্তু তিনি বহিষ্কৃত ছিলেন বিএনপিতে দীর্ঘদিন। 5 এটা বার। 5 বার। তো এখন বলেন হ্যাঁ। আপনি, একটা দল থেকে মানুষ 5 বার বহিষ্কৃত কেমনে হয়? তার মানে বারবার আবার তার মানে প্রত্যাহার উনি করে 4 বার আবার এন্ট্রি নিয়েছেন at চারবার least, entry তাই নিয়েছেন। না? আচ্ছা, আরেকটা বিএনপি জামায়াত বেশ কাজ করছেন নির্বাচনকে সামনে রেখে। বিশেষ করে খুলনাতে আমরা দেখলাম যে সনাতন ধর্মাবলম্বীকে মনোনয়ন দিয়েছেন। ঢাকা 7 আসনে যিনি এনায়েতুল্লাহকে দিয়েছেন, হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ, তিনিও বলা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি আওয়ামী মদতপুষ্ট ছিলেন। তিনি শেখ সেলিমের সময় তিনি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির দায়িত্ব পালন করেছেন। কারণ ওই সময় মাহি সেলিমের সময় দায়িত্ব পালন করা একটা ব্যবসায়ী সমিতির খুবই কষ্টসাধ্য বিষয় ছিল। সেখানে এনায়েতুল্লাহ খুব বীরদর্পে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। কেউ কেউ বলছেন আওয়ামী লীগের এই মদতপুষ্ট ব্যক্তিকেও আপনারা জামায়াত প্রার্থী দিয়েছেন। অভিযোগটা কতটা সত্য, কতটা মিথ্যা? আচ্ছা, এখন দেখেন, অনেকে অনেক সময় অনেক আইডেন্টিটিকে প্রকাশ করতে পারে না। হ্যাঁ, এখন এমন যদি হয় যে তিনি জামাতকে পছন্দ করতেন, জামাতের সাথে ছিলেন, কিন্তু পরিস্থিতির কারণে সেটা প্রকাশ করতে পারেননি, কিন্তু তার প্রভাব ছিল, তাহলে তার দায়িত্বের কারণে কি তাকে এখন নন এলিজিবল করে দেওয়ার রাইট কারোর আছে? এটা নিশ্চয়ই জামাত দল হিসেবে তাকে স্ক্রুটিনি করেছে। কারণ কাউকে রিপ্রেজেন্ট করতে দিবে একটা প্রতীককে, এটা সেই প্রতীককে যারা ধারণ করে তাদের ডিউটি।
তাই না? জামাতে তো বিভিন্ন ক্যাডার আছে, মানে সে কি ক্যাডার ভিত্তিক ছিলেন, মানে উনি কি এটা ক্যাডার আসলে আমার ভিত্তিক ছিলেন? জানা নাই, আমি বলতে পারবো না। হ্যাঁ, আপনার জানা নেই, ধন্যবাদ। শরীফ ভাই, আমরা আপনাকে প্রশ্ন করি, যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে, আপনিও নির্বাচন নিয়ে একটু সন্তোষজনক, যেহেতু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সেটার আপনি একটু ভিন্ন বক্তব্য দিয়েছেন, ভিন্ন মতামত দিয়েছেন। এখন যৌথ অভিযান শুরু হচ্ছে বলছে, এই যৌথ অভিযানের আমরা এর আগে দেখেছি ডেভিল হান্টের অভিযান দেখেছি, সেই ডেভিল হান্টের অবস্থাও কি ছিল, এখন যৌথ অভিযান যদি শুরু হয় সেখানে ফলাফল কি দেখবে? ধন্যবাদ। আমি তার আগে একটু জিজ্ঞেস করি, আপাকে তো আমরা লেখক হিসাবে কিন্তু জানি, আপনি যেভাবে প্রশ্ন করছেন আপাকে একটা পার্টির রিপ্রেজেন্টেটিভ, তো এই জায়গাগুলোতে পরিষ্কার হওয়াটা ভালো। পার্টি রিপ্রেজেন্টেটিভ না, হয়তো তিনি তার ডিফেন্ড ব্যাখ্যাটা করেন দিচ্ছেন, কিনা ওন করেন আর কি। আমি কিন্তু মেজর আখতারুজ্জামানকে কে গ্রহণ করলো সেটা বলছি না, আমি বলছি যে আপনার বক্তব্যগুলো যদি আপনার পক্ষে যখন যাচ্ছে তখন সেটিকে আপনি ওন করছেন, কিন্তু যখন আপনার বিপক্ষে যাচ্ছে তখন তাকে একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছেন। ডিসি তিনি যখন আপনার সিদ্ধান্ত, তার সিদ্ধান্ত আপনার যখন পছন্দ হচ্ছে না, তখন আপনি বলছেন তুমি হচ্ছে ফ্যাসিস্টের দালাল, কিন্তু ওই ফ্যাসিস্টের দালাল যদি আপনার কাছে আসছে তখন আপনি বলছেন এ হচ্ছে আমার কৌশল। আপনি যে ভদ্রলোকের কথা বললেন, আমার কাছে তার ছবি আছে, আসাদুজ্জামান কামালের সঙ্গে তার একসঙ্গে বসে তিনি ছবি তুলছেন। গত কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জের জামাতের চাঁপাইনবাবগঞ্জ ৩ জামাতের সাবেক এমপি এবং কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য মেবি, তিনি বলেছে আমার দলে আসলে আওয়ামী লীগ থেকে আসো, আমি সমস্ত দায় দায়িত্ব আমি নিব, মামলা থেকে শুরু করে সবকিছু। কিন্তু আপনার সঙ্গে যদি একটা পুরনো ছবি প্রেস ক্লাবে আপনি কখনো কফি খেতে খেতে একসাথে ছবি তুলেছেন শ্যামল দত্তের সঙ্গে বা XYZ এর সঙ্গে, আমি সঙ্গে সঙ্গে ট্যাগ লাগিয়ে দিচ্ছি যে ভাই হচ্ছে উনি কিন্তু আওয়ামী লীগের দোসর, সুতরাং তাকে যখন আমার স্বার্থের বিপক্ষে আপনি যাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনাকে আমি অ্যাটাক করছি অথবা কোনো না কোনোভাবে একটা ঝামেলার মধ্যে ফেলছি। এই যে দ্বৈত নীতিটা আমাদের এখান থেকে সরে আসা দরকার। আপনি যথার্থই একটা শরীফ ভাই, জিনিস আপনি কি অস্বীকার করতে পারেন বিগত 17 বছরের সাংবাদিকরা তেমন কাজ কি করেনি? করেছে, অসংখ্য করেছে, কিন্তু একই সাথে আপনাকে জিজ্ঞেস করি সেই সাংবাদিকদের সেই আচরণের কি পরিবর্তন হয়েছে? আজকে আপনি যেটা দেখছেন, আমি এটি সমালোচনা করব, প্রেস ক্লাবের সম্মেলন, প্রেস ক্লাবের কমিটি হবে, নির্বাচন হবে, সেই নির্বাচন কেন বিএনপি অফিসে গিয়ে বসে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে যে নির্বাচন করব কি করব না? তাহলে গত 15 বছর আমরা যে অভিযোগগুলো শুনি যে আমরা বাধ্য হয়েছি, ডিজিএফআই আমাদেরকে চাপ দিয়ে আওয়ামী লীগের মানে আনুগত্য স্বীকার করতে বাধ্য করেছে, কিন্তু আমি তো এখন দেখছি নো, আমাদের অনেকের মধ্যে দাসত্বের একটা প্রবণতা ছিল, জি, দাসত্ব করার একটা প্রবণতা ছিল। এখন যেটা দেখতে পাচ্ছি, আমি অনেকগুলো জায়গায় বিএনপির প্রশংসা করি, আবার কোথাও কোথাও সমালোচনা করি। কেন এই সময়কালে মিডিয়াগুলো যে আচরণগুলো করছে এগুলো কি আসলে স্বস্তিদায়ক? আপনি একটা পেশাজীবীদের নির্বাচন, আপনি কেন গুলশান বিএনপি অফিসে যাবেন, কেন সেখানে বসে সিদ্ধান্ত নেবেন? তাহলে এই যে পেশার প্রতি মানুষের যে অশ্রদ্ধাটা তৈরি হলো, আমাদের তো একটা সুযোগ এসেছিল সেখান থেকে বেরিয়ে আসার, আমি সেই সুযোগটা পাচ্ছি না। আপনি গাজীপুরের যেটা বলেছেন, তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও কেন তাহলে বলি লেজুর ভিত্তিক রাজনীতি করে, অবশ্যই কেন বলি সরকারি হ্যাঁ, আমি কর্মকর্তারা তারা অন্যদের সমালোচনা করি, লেজুর ভিত্তিক কেন করব? রাজনীতির সেটা আন্ডারে করছি, কাজ করে? আমরা ভুল কাজ করছি। আমরা জি, আমাদের এখানে পরিবর্তন হয় নাই। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি গর্বিত হন, যেটা আগে হতেন, যে আমি আওয়ামী লীগের উপকমিটির অমুক সম্পাদক, তার যে বেসিক পরিচয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই পরিচয় দিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, বরং মনে করতেন যে আমি আওয়ামী লীগের একটা উপকমিটিতে আছি, এটি হচ্ছে আমার গর্বের বিষয়। এখন অনেককে দেখছি, আমি জিয়া পরিষদের সদস্য হয়েছি, আমি কালকে দেখলাম এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি একের পর এক পোস্ট দিচ্ছেন, প্যাডে তার 18 নম্বরে তার নাম আছে। তো ধন্যবাদ। এই পরিবর্তনটা তো হয়নি। আমি আইন শৃঙ্খলা নিয়ে যেটি বলেছেন আমি শেষ করে দিব। জি, ছোট করে। আমরা অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাই, কিন্তু আমাদের প্রশাসনের মধ্যে যে ভূতটা আছে সেই ভূতটা আমরা বের করতে পারিনি। গত 1 বছর এখানে অপরাধী দমন করার কৌশলটা ছিল, আপনি আওয়ামী লীগ হলে আপনাকে আমি ধরবো, আপনি অপরাধী হন আর নিরপরাধ হন, আপনাকে পেলে আমি ধরবো। কিন্তু প্রশাসন কোথায় গেছে? গাজীপুরের এই যে তারিমা মেয়েটাকে যে প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করে, আমিও টেলিভিশনে বলেছি 50 কোটি টাকা চাঁদা চেয়েছে, তার শাস্তি, আমি তার কাছে ক্ষমা চাই, তার পরিবারের কাছে ক্ষমা চাই, কারণ এই একটা ভুল তথ্য দিয়ে তার বিরুদ্ধে মানুষকে উস্কে দিয়েছে গাজীপুরের প্রশাসন, পুলিশ থেকে মানে সেখানকার বিচার বিভাগের লোকজন, তাদের শাস্তি হওয়া দরকার। এই প্রশাসন দিয়ে আপনি নিরপেক্ষ নির্বাচন কি করতে পারবেন? মানে আপনার এখানে এই শঙ্কা আছে।
মার্দিয়া মমতাজ, আমরা একটা অন্য প্রসঙ্গে যাই, যেহেতু খুবই বিষয়টা নিয়ে বেশ তোলপাড়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়া, তার স্ত্রীকে তুলে নেওয়া, ডোনাল্ড ট্রাম্পের মতো একজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এই ঘটনাগুলো কি আসলে অন্য কোনো দেশের জন্য কোনো সতর্ক বার্তা কিনা বা আতঙ্কের কিনা, আপনি কি মনে করেন? জি, অবশ্যই আতঙ্কের। দেখেন, এখানে জনগণের আক্রোশ ছিল, কিন্তু তাদের ইন্টেলিজেন্সকে বাইরে থেকে আমেরিকা ব্যবহার করে সেখানে গিয়ে, এবং কোনো ক্যাজুয়ালিটি ছাড়া, তার মানে কেউ প্রোটেস্ট করে নাই, ইভেন আইন শৃঙ্খলা বাহিনীও না, করে গিয়ে তাকে এবং তার স্ত্রীকে তুলে আনা হলো সবার সামনে, প্রকাশ্যে একটা জাহাজে করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আমেরিকা ঘোষণা দিচ্ছে যে আমরা এখানে প্রপার শাসন ব্যবস্থা চালু করে তা ক্ষমতা হস্তান্তর করে দিব। যে প্রতিশ্রুতি এর আগে অনেক জায়গায় দেওয়া হয়েছে এবং আলটিমেটলি সেটা হয় নাই। দেখো তো, তারা আসলে ওপেনলি বলছে যে ভেনেজুয়েলার দায়িত্ব তারা এখন রাষ্ট্র জি, তারা পরিচালনা জি। করবে। এবং এটা কিন্তু নতুন না, এবং এটা শুধু আমেরিকাও না। এই এই কাজটার নামই হচ্ছে সাম্রাজ্যবাদ, তাই না? আমরা এটা দেখেছি, আমাদের পাশেই ইন্ডিয়া এই রকম করে সিকিমকে দখল করেছে, ভুটানকে দখল করেছে, হায়দ্রাবাদকে দখল করেছে। হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল, সেটাকে দখল করে ওভারনাইট সেটাকে দখল করে নেওয়া হয়েছে, তাই না? তো এই বিষয়গুলো আমাদের জন্য শঙ্কার চাইতে আমি বলবো সতর্কতার। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমি আমার শাসকের ওপরে আহ, অসন্তুষ্ট হতে পারি, কিন্তু এটার সুযোগে আমি কোনো সাম্রাজ্যবাদী শক্তিকে আমার দেশে এন্ট্রি দিচ্ছি কিনা স্বেচ্ছায়, এটা আমাদেরকে সতর্ক থাকা উচিত। সত্যি কথা, ধন্যবাদ। জোর আমার কাছে খুবই কম সময়, সেই জন্য ভেনেজুয়েলার প্রশ্ন আপনাকে করছি না, আপনাকে প্রশ্ন করছি বাংলাদেশের মুস্তাফিজকে নিয়ে। মুস্তাফিজকে কলকাতার রাইডার্সের পক্ষ থেকে বাদ দেওয়া হলো কেবল একটি অভিযোগ তুলে যে সেখানে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছেন, যেটা ময়মনসিংহের ভালুকায় যে ঘটনাটা ঘটেছে এটার উপর। আজকে বাংলাদেশের পক্ষ থেকে আইপিএল এর সমস্ত খেলা অনুষ্ঠান প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে, যা একটা প্রজ্ঞাপনা জারি করেছে। আবার নতুন 5 আগস্টের পরে আমরা ভারতের সাথে একটা সম্পর্কে ছেদ দেখেছি, টানাপোড়েন দেখেছি। এই মুস্তাফিজকে বিষয় নিয়ে কি আবার নতুন করে টানাপোড়েন শুরু হলো কিনা? প্রথমত মোস্তাফিজ ইস্যুতে ভারতের যে ভূমিকা তার তীব্র নিন্দা করি। কারণ তাদের প্রত্যেকটি জায়গায় বড় ভাই সুলভ যে আচরণটা, সেই আচরণটা আমরা বিভিন্ন সময়ে তার বহিঃপ্রকাশটা ঘটে। আমরা একটা স্বাধীন দেশ, আমাদের কতগুলো আত্মমর্যাদা আছে, স্বার্থ আছে, এগুলো নিয়ে আমরা চলতে চাই। ভারত তার নিজস্ব ভূখণ্ডের মধ্যে তার নিজস্ব রাজনীতি করবে, এটিও আমরা চাই। আমরা যেমনিভাবে তার পায়ে পাড়া দেওয়ার চেষ্টা করব না, যে চেষ্টাটা মাঝে মধ্যে এখান থেকে হয় উস্কানি দেওয়ার চেষ্টা হয়, এবং এর ভেতর থেকে সেখানকার একটা উগ্রপন্থী অংশ, এখানকারও একটা উগ্রপন্থী অংশ, তাদের মধ্যে একটা ভেতরে ভেতরে একটা নেগোসিয়েশনের কারণে উভয় অংশ লাভবান হয়, কিন্তু বিঘ্নিত হয় জাতীয় স্বার্থ। ভারতের এই ভূমিকার কারণে, এই আচরণের কারণে এবং এই সিদ্ধান্তের কারণে অবশ্যই দুই দেশের মধ্যে ইতিমধ্যেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। এবং গত কয়েকদিন আগে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এসে যেভাবে অনেকগুলো মিষ্টি কথা বলেছিলেন, সেই কথার সাথে সর্বশেষ যে মোস্তাফিজ ইস্যুতে সিদ্ধান্তটা, এটা সাংঘর্ষিক। আমরা চাইব অনেকগুলো জায়গাকে রাজনীতির বাইরে রাখার জন্য, পারস্পরিক ধর্ম বিশ্বাস থেকে অনেকগুলো বিষয়ে যে ক্ষোভের জন্মটা তারা দেওয়ার চেষ্টা করছে, সেখান থেকে তারা নিবৃত্ত হবে এবং যে সমস্ত ইস্যুগুলোতে উত্তেজনা তৈরি করতে পারে সেই ইস্যুগুলো পরিহার করবে, পারস্পরিক খোলা মন নিয়ে আলোচনা করবে। আবার আমি অনুরোধ করব, মোস্তাফিজ ইস্যুতে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা তারা প্রত্যাহার করুক। একই সাথে আমাদের এখান থেকেও একটি অংশকে দেখা যাচ্ছে এটিকে নিয়ে একটা উস্কানি দিয়ে পরিস্থিতি আরো জটিল করা, ঘোলা করার চেষ্টা হচ্ছে। সেটা করলে বরং সম্ভবত বিরোধটা আরো বিস্তৃত হবে। আরেকটা প্রশ্ন সেটার সাথে যুক্ত করে, সেটা হচ্ছে এমনিতে আমরা বিভিন্ন সময় স্লোগানগুলো দেখি, দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি। তাদের বক্তব্যের মূল সারমর্ম যেটা, সেটা হচ্ছে ভারত বিরোধিতা, ভারতের আধিপত্য বিরোধ। এইসব ঘটনার কারণে ভারত বিরোধিতার মানুষ সংখ্যা কি আরো বেড়ে যাবে কিনা? আমি যেটা বললাম যে উভয় দেশের মধ্যে একটা অংশ আছে যারা একটা উত্তেজনা তৈরি হলে রাজনৈতিক সুবিধা নিতে চায়। আমি যে কয়েকটা দেশের রাজনীতি মোটামুটি ফলো করার চেষ্টা করি, আমি ভারতের
রাজনীতির যে পরিবর্তনগুলো খেয়াল করি, আপনি দেখবেন যে আমাদের এখানে এই যে স্লোগানগুলোর কারণে বা এই ধরনের অ্যাক্টিভিটির কারণে আগামী যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে, সেখানে বিজেপির বিজয়ী হওয়ার একটা বিরাট সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং সেখানকার বিজেপির নেতারা, তাদের কাছে যদি জিজ্ঞেস করেন যে আপনারা কি আসলে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান, প্রকাশ্যে তারা যাই বলুক না কেন তারা চায় যে বাংলাদেশে যেন ভারত বিরোধিতা আরো বাড়ে, তাহলে তারা রাজনৈতিকভাবে লাভবান হবে। একই সাথে এখানেও একটি অংশ আছে। তো আমি আমাদের শান্তি, নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতার স্বার্থে আসলে প্রতিবেশীদের সাথে অনবরত আমরা ঝগড়া করব, ফ্যাসাদ করব, এটা আসলে কোনো দেশের জন্য কাঙ্ক্ষিত না। কত ধন্যবাদ মার্দিয়া মমতাজ। আমার কাছে সময় নেই, নাহলে আপনার কাছে আর একটা প্রশ্ন করতাম, সুযোগ নেই। দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম বিএনপির পক্ষে 70% মানুষের বিষয়টি আলোচনা হয়েছে, সমসাময়িক বিষয় নিয়েও আলোচনায় ছিলেন মার্দিয়া মমতাজ, শিক্ষক ও প্রকৌশলী, ছিলেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে। দর্শক, আপনারা ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি চ্যানেল এক সংলাপ অনুষ্ঠান। আগামীকাল একই সময়ে আবারও চ্যানেল এক সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।